চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ 12 পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকে তানিশা ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। মনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, কিছুতেই কিছু ভালো লাগছে না। এর মধ্যেই হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি ফয়ছল ভাইয়ের নাম ভেসে উঠছে। মনের অস্থিরতাটা খানিকটা বেড়ে গেল। ফোন রিসিভ করলাম। রাহি বলছো? ভরাট কণ্ঠে ফয়ছল ভাই। হ্যাঁ ফয়ছল ভাই, বলেন। আমার গলায় কেমন জানি বিষণ্ণ একটা সুর। তুই চাকরির ব্যাপারে কথা বলেছিস না? তার কথায় হালকা উত্তেজনা টের পেলাম। ভাই, বলেছিলাম তো। কিছুটা সংকোচ নিয়ে বললাম, আমার এক আঙ্কেলের অফিসে তোর জন্য চাকরির ব্যবস্থা করেছি, তুই এখনই এই ঠিকানায় চলে আয়। ফয়ছল ভাই ঠিকানাটা বললেন, কিন্তু আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে হলো জীবনের একটা নতুন দরজা যেন খুলে গেল। ভাই, আমি আসছি, কণ্ঠে আনন্দ আর কৃতজ্ঞতা মিশিয়ে বললাম। ফোন রেখে দিলাম। অদ্ভুত এক অনুভূতি ছুঁয়ে গেল, যেমন হতাশা আর একরাশ সম্ভাবনার মাঝে পথ খুঁজে পাওয়া যায়। মনে হলো তানিশার অভাববোধটাও এই মুহূর্তে মুছে গেছে। তানিশা আর কিছু বলল না। ওর মুখটা পুরো লাল হয়ে গিয়েছিল লজ্জায়। আমি হেসে বললাম, তুমি এমন করলে, মনে হয় সত্যি আমাকে একটু হলেও ভালোবেসে ফেলেছ। ও দ্রুত উঠে দাঁড়ালো, বলল, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, চুপ থাক। আমি মজা পেয়ে বললাম, ঠিক আছে, চুপ থাকবো, কিন্তু তুমিই বলো, সত্যি কি আমাকে একটু ভালোবাসো? তানিশা রাগ ভান করে বলল, তুই চুপ থাকবি বলেই তো কথা বাড়াচ্ছিস। আমি হাসি চেপে বললাম, ঠিক আছে, আর কিছু বলবো না, তবে মনে রেখো, আমি তোকে সারা জীবন এভাবেই ভালোবাসবো। তানিশা কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখে এক ঝলক মৃদু ভালোবাসা ফুটে উঠল, যা সে চাইলেও লুকাতে পারল না। আমি খুশি মনে ভাবলাম, এই যাত্রায় তানিশাকে আমার জীবনের এক অমূল্য অংশ বানিয়েছি। দিনগুলো এভাবেই কাটতে থাকলো। ঝগড়া, মজা, ভালোবাসা, সবকিছু মিলিয়েই আমাদের জীবনের গল্প চলতে লাগলো। তানিশা ধীরে ধীরে আমার কাছে তার মনের দরজা খুলে দিচ্ছিল, আর আমি প্রতিটা মুহূর্তকে ধরে রাখতে চাইছিলাম, যেন এই স্মৃতিগুলো সারা জীবন হৃদয়ে বাঁচিয়ে রাখতে পারি। আর আমার বিয়ে হয়ে গেছে, তুই তো জানিসই সব। তানিশা, কি আছে ওই রাহির মধ্যে যা আমার মধ্যে নেই? ইমন, গোটা তুই নিজেকে জিজ্ঞেস কর। হাত ছাড় আমার। তানিশা, ঠিক আছে, এক রাতের জন্য হলেও তো তুই আমার ছবি। বিশ্বাস কর, তোকে এক রাত নিজের করে পাবার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। ইমন। এমনিতেই মাথাটা গরম ছিল, তার উপর এমন কথাগুলো শুনে যেন শরীরের প্রতিটি রক্তকণিকা জ্বলে উঠল। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রাগ, অপমান এবং ঘৃণায় ফেটে পড়লাম। সোজা গিয়ে ছেলেটার মুখে একটা ঘুষি দিলাম। সেই ঘুষিতে ছেলেটা কিছুটা দূরে সরে গেল, চারপাশ যেন থমকে গেল। আমাকে দেখে তানিশা অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে অবিশ্বাস, কপালে চিন্তার রেখা। কিন্তু আমি থামিনি। নিজের সমস্ত ক্রোধ নিয়ে আবার ছুটে গেলাম। ছেলেটার প্রতি প্রতিটা ঘুষি যেন আমার ক্ষোভের ভাষা হয়ে উঠল। তানিশা আমাকে থামানোর জন্য ছুটে এসে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলো, থামো, দয়া করে থামো। কিন্তু সেদিন আমার থামার মতো ধৈর্য বা বিবেক কিছুই অবশিষ্ট ছিল না। মনে হচ্ছিল, আমার ভেতরের প্রতিটা অপমানের ক্ষত এখন প্রকাশিত হচ্ছে। প্রতিটা আঘাতে তার মুখ থেকে একটা চিৎকার বের হচ্ছিল, আর তানিশার কান্না আরো জোরালো হচ্ছিল। তানিশার হাত আমার হাত চেপে ধরতে চাইল, কিন্তু আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটাকে আরো মেরাই যাচ্ছিলাম, যেন সেদিন আমার হৃদয় থেকে জমে থাকা সমস্ত কষ্ট, রাগ আর প্রতিশোধের আগুন নিঃশেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত থামতে চাইছিলাম না। আমার তানিশাকে স্পর্শ করছে, আজকে মেরাই ফেলবো। মাথাটা এতটাই গরম ছিল যে চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমন সময় আশপাশের মানুষজন জড়ো হতে শুরু করলো। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে আমি তানিশার হাত শক্ত করে ধরলাম আর এক মুহূর্তও দেরি না করে তাকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। মনের ভেতর এত রাগ জমেছিল যে তানিশার দিকে একবার তাকালেও কথা বলতে ইচ্ছা করছিল না। তার মুখে অনুশোচনা ছিল, কিন্তু আমি তখন কিছু বলার অবস্থায় ছিলাম না। আমার ভেতর আগুন জ্বলছিল, তবু চুপচাপ থাকলাম। বাড়িতে এসে নিজেকে গুটিয়ে নিলাম। রাতে আম্মু খাবার খেতে ডাকলো, কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, খাবো না।
আমার কথা শুনে তানিশা একটু থমকে দাঁড়ালো। কিছুক্ষণ পর সে নিজে এসে ডাকলো, খাবার খেয়ে নাও। আমি মুখ তুলেও তাকালাম না, শুধু বললাম, না, আমার ক্ষুধা নেই। তানিশা তখন আমার সামনে এসে দাঁড়ালো। তার গলায় এক ধরনের কম্পন ছিল, যেন সে নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করছে। তুই কি আমার উপর রাগ করে আছিস? তার কণ্ঠে একটা অনুনয় ছিল। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। বল না, সে আবার জিজ্ঞেস করলো, এবার গলায় একটু উদ্বেগ মেশানো। আমি তবুও কিছু বললাম না। ভেতরের ক্রোধ যেন ঠান্ডা হওয়ার বদলে আরো তীব্র হচ্ছিল। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। এবার তার গলায় হতাশা স্পষ্ট। আমি তখন ধৈর্য হারিয়ে উঠে দাঁড়ালাম, চোখে চোখ রেখে বললাম, কি জানতে চাও? আমি রেগে আছি কি না? হ্যাঁ, আমি রেগে আছি। আমার বউয়ের হাত ধরে কেউ টানাটানি করবে, আজে বাজে কথা বলবে, আর আমি রাগ করব না, সেটা কিভাবে সম্ভব? তুমি কেন তাদের সাথে দেখা করতে গিয়েছিলে? আমার কণ্ঠে রাগ, অভিমান আর ভেতরের ক্ষোভ সব মিলিয়ে একসঙ্গে প্রকাশ পেল। তানিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে জল ঝরছিল, কিন্তু তখন আমার ভেতরের আগুন এতটাই প্রবল ছিল যে সেই জল আমাকে ছুঁয়ে যেতে পারেনি। গৌরী, আমার ভুল হয়ে গেছে, রাগ করিস না প্লিজ, আমি জানতাম না এমন হবে। তানিশা চোখে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, তার কণ্ঠে অনুশোচনা ছিল, কিন্তু আমার রাগ তখনও পুরোপুরি পড়েনি। আপনি আরো অনেক কিছুই জানেন না, আমি ঠান্ডা কণ্ঠে বললাম। কি কি বলতে চাও? তানিশার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। কিছু না, আমি সংক্ষেপে উত্তর দিলাম, যেন বিষয়টা এড়িয়ে যেতে চাই। তাহলে প্লিজ রেগে থাকিস না। তার গলা তখন কোমল হয়ে এলো। আমার দিকে তাকিয়ে একটু হাসি দে। আমি কিছু বললাম না, মুখ গোমরা করেই রইলাম, কিন্তু ওর সেই মায়াবী মুখটা আর কাদো কাদো চোখগুলো দেখলে আমার মন গলে যায়। ভেতরের যত রাগ, যত অভিমান এক নিমেষে উধাও হয়ে গেল। ওর প্রতি যে ভালোবাসা, তার রাগকে খুব বেশিক্ষণ ধরে রাখতে দেয় না। অবশেষে এক গাল মৃদু হাসি দিলাম। এই তো শুভ বয়, তানিশা খুশি হয়ে বলল, আর আমার হাতটা ধরে মৃদু চাপ দিল। ওর চোখে তখন আনন্দের ঝিলিক। বেশ কিছুক্ষণ পর যখন মনে হলো সবকিছু শান্ত হয়েছে, আমি একটু সময় কাটানোর জন্য ফেসবুক খুললাম। অনেকদিন ধরে ঢোকা হয়নি, তাই ভাবলাম কয়েকজনের সাথে চ্যাটিং করি। সময় কাটানোর জন্য 3-4 জন মেয়ের সাথে চ্যাট শুরু করলাম। মনোযোগ এতটাই সেদিকে ছিল যে বুঝতেই পারলাম না কখন তানিশা এসে আমার পাশে চুপচাপ বসে আছে। হঠাৎ তানিশার একটুখানি নিঃশ্বাসের শব্দ শুনে আমি চমকে উঠলাম। ওর মুখটা কিছুটা গম্ভীর, চোখে যেন প্রশ্ন ঝুলে আছে। আমার দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হলো। মনে হলো এই মুহূর্তে ও কি বলবে সেটাই আমার ভাগ্য নির্ধারণ করবে। ফেসবুকে চ্যাটিং করতে এতটাই মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি তানিশা কখন আমার পাশে এসে বসেছে। হঠাৎ দেখি ও চুপচাপ আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ওর মুখটা লাল হয়ে গেছে রাগে, আর চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। মনে মনে ভাবলাম, আজকে আমার জন্য কালো দিন, কিন্তু না, আমার ভাগ্য ভালো ছিল, আমার সাথে কিছুই হলো না। তার বদলে আমার শখের মোবাইলটা শহীদ হলো। তানিশা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল আর সোজা ফ্লোরে আছাড় মারল। একটা বিকট শব্দ হলো, আর আমার ফোনের বডি, স্ক্রিন, কলিজা, হার্টবিট সব ছিন্নভিন্ন হয়ে গেল। বেচারা মোবাইলটা বিনা অপরাধে শহীদ হয়ে গেল। আমার প্রাণের মতো প্রিয় ফোনটা, যেটা কিনেছিলাম অনেক শখ করে, হারামজাদি সেটা গুড়িয়ে দিল। আমি হতবাক হয়ে মেঝের দিকে তাকিয়ে রইলাম। ফোনের টুকরোগুলো যেন আমায় কষ্টে বিদায় জানাচ্ছে। তানিশা ঠাস করে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, আর আমি দুঃখে হাত পা ঝাড়া ছাড়া কিছু করতে পারলাম না। পরের দিন ছিল আমার অফিসে জয়েনিং ডেট। সকালে ঘুম থেকে উঠে মন খারাপ নিয়ে তাড়াতাড়ি জরুরি কাগজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। তবুও মাথার ভেতর ঘুরছিল আমার ফোনটার করুণ পরিণতি। দিন শুরু হলেও মনটা যেন একটা ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। সকালে ঘর থেকে বের হওয়ার সময় আম্মু দরজা থেকে ডেকে বললেন, রাহি, কোথায় যাস? আম্মুর কণ্ঠে মায়া আর দোয়া মেশানো। আমি মাথা নিচু করে বললাম, আম্মু, আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে। আম্মু হাসি মুখে বললেন, ওকে, ভালো করে দিস ইন্টারভিউ, আল্লাহ তোকে সফল করবে। আমিও আম্মুর দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে বললাম, ওকে আম্মু। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম।
বুক ভরা আশা আর একটা অদ্ভুত উত্তেজনা নিয়ে অফিসে গিয়ে বসে রইলাম। সময় যেন কাটতেই চাইছিল না। কিছুক্ষণ পর এক পিয়ন এসে বলল, মিস্টার রাহি, স্যার আপনাকে ভেতরে ডাকছেন। পিয়নের কথায় বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। মাথায় নানা চিন্তা আসতে লাগলো। ইন্টারভিউটা কেমন হবে, স্যার কেমন মানুষ, আমার উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবো তো? আমি আস্তে আস্তে দরজা খুললাম। ঠোঁট শুকিয়ে আসছে, হাত দুটো কাঁপছে। ভেতরে ঢুকে দাঁড়িয়ে বললাম, মে আই কাম ইন, স্যার? স্যার মাথা তুলে আমার দিকে তাকালেন। তার গম্ভীর চেহারা দেখে আমি আরো স্নায়ুচাপে পড়ে গেলাম। তিনি বললেন, কাম ইন। তুমি রাহি, তাই না? আমি গলা সামলে বললাম, জি স্যার। স্যার একটু হেসে বললেন, কাল ফয়সাল আমার কাছে তোমার কথা বলেছিল, তোমার ফাইলগুলো আমাকে দাও। তার কথায় আমি একটু স্বস্তি পেলেও স্যারের চোখে ভরসার ইঙ্গিত খুঁজে পাচ্ছিলাম না। ফাইলগুলো এগিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর উত্তেজনা আর দুশ্চিন্তা একসাথে ঝড় তুলছে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্যার গম্ভীর কণ্ঠে পিয়নকে বললেন, মি সাব্বির, উনাকে উনার কেবিন দেখিয়ে দিন। পিয়ন বিনয়ের সঙ্গে আমাকে বলল, আসুন আমার সাথে। আমি মাথা নেড়ে তার পিছু নিলাম। আমার মনের মধ্যে তখন উত্তেজনার ঢেউ খেলা করছে। কেবিনে গিয়ে দেখলাম জায়গাটা বেশ সুন্দর। একটু থমকে দাঁড়িয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবলাম। পিয়ন চলে গেল আর আমি কেবিনে চুপচাপ বসে রইলাম। তখনই আবার স্যার ডাকলেন। বুকে হাজারো প্রশ্ন আর একটু ভয় নিয়ে স্যারের কাছে গেলাম। কথা শুরু করতেই গলাটা কেঁপে উঠল। স্যার, আমার চাকরিটা কি হবে? স্যার হেসে বললেন, তোমার চাকরি তো কালকেই হয়ে গেছে, আমি শুধু তোমার ফাইলগুলো একটু যাচাই করছিলাম। তার কথায় আমি যেন হঠাৎই গভীর অন্ধকার থেকে আলোতে ফিরে এলাম। বিস্ময় আর আনন্দ মেশানো কণ্ঠে বললাম, সত্যি স্যার? স্যার মৃদু হেসে বললেন, হ্যাঁ, এবার বলো, তোমার স্যালারি কেমন হলে চলবে? আমি একটু ইতস্তত করে বললাম, আমি কি বলবো স্যার, আপনি যা ভালো মনে করেন। স্যার জিজ্ঞাসা করলেন, 50,000 হলে চলবে? মনে ভেতরে দারুণ উত্তেজনা হলেও মাথা নিচু করে নম্রভাবে বললাম, আপনি যা ভালো বুঝে স্যার। স্যার বললেন, ফয়সাল আমার ছেলের মতো, তাই তুমি কোনো চিন্তা করো না, এখানে তোমার ভালো হবে। তার কথায় যেন আমার বুক ভরে উঠল। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর একটি এখন আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। স্যার বললেন, আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজার, ওকে। আমার চোখে তখন আনন্দের অশ্রু। এত বড় একটা স্বপ্ন সত্যি হবে ভাবিনি। গভীর কৃতজ্ঞতায় বললাম, ধন্যবাদ স্যার। অফিস থেকে বের হতেই মনে হলো আকাশ যেন আজ আমার পায়ের নিচে। বাতাসে একটা অন্যরকম গন্ধ, সবকিছু যেন আজ আরো সুন্দর লাগছে। হঠাৎ মনে পড়ল, আজ তো তানিশার জন্মদিন, ওকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে। তাড়াতাড়ি প্রয়োজনীয় সব জিনিস আর সবার জন্য মিষ্টি কিনে বাড়ি ফিরলাম। দরজা খুলতেই আম্মুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমি মিষ্টি আম্মুর হাতে দিলাম। মিষ্টি কি জন্য? আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। গর্বের সঙ্গে বললাম, আম্মু, আমার নতুন চাকরি হয়ে গেছে। আম্মু খুশিতে বলে উঠলেন, এটা তো খুব ভালো কথা, তোর আব্বু শুনলে অনেক খুশি হবে। আম্মুকে মিষ্টি খাইয়ে তাড়াতাড়ি বললাম, আম্মু, চুটকি কোথায়? আম্মু হাসতে হাসতে বললেন, কি ব্যাপার, আজ তানিশা না খুঁজে তাসনিয়া কেন? আমি মুচকি হেসে বললাম, আম্মু, তুমি না, ঘরে আছে। আম্মু বললেন। আমি চুটকির সাথে একটু দেখা করে তাড়াতাড়ি রুমে গেলাম। তানিশাকে বললাম, আমার সাথে একটু আসবে? তানিশা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় যাব? আমি রহস্যময় কণ্ঠে বললাম, আমার সাথে চলুন না। ওকে নিয়ে ছাদের দিকে রওনা দিলাম। তানিশা কিছু বুঝতে পারছে না। ছাদে যাওয়ার আগেই আমি ওর চোখ বন্ধ করে দিলাম। কি করছো? এইসব কেন? তানিশা একটু বিরক্ত হয়ে বলল। আমি কোনো উত্তর দিলাম না, চুপচাপ ওকে ছাদে নিয়ে গেলাম। ছাদে পৌঁছেই ধীরে ধীরে ওর চোখের উপর থেকে হাত সরিয়ে নিলাম। তানিশা চোখ খুলে দেখে মোমবাতি দিয়ে পুরো ছাদের মধ্যে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ, তানিশা। ওর মুখে অবাক আর আনন্দের মিশ্র অনুভূতি, চোখে যেন জ্বলে উঠল ভালোবাসার আলো। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তানিশা,
আজ তোমার জন্যই আমার সবকিছু। জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ শুধু তোমার দিন। তানিশার হাতে আংটি পরিয়ে দিলাম, কিন্তু ওর মুখে কোনো রিয়াকশন নেই। আমি ভীষণ অবাক হয়ে বললাম, কিছু বলছো না যে? তানিশা চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? ওর কণ্ঠে বেদনার ঝলক আমাকে কাঁপিয়ে দিল। তাড়াতাড়ি বললাম, সেটা না। তুমি কেন এমন বলছো? তানিশা এবার চোখে জল নিয়ে বলল, আজ যদি তুমি আমাকে তোমার ভালোবাসার কথা না বলো, তাহলে আমি। এটুকু বলেই তানিশা একটা চাকু হাতে তুলে নিল। আমি হতভম্ব হয়ে বললাম, তুই কি করছিস তানিশা? এই পাগলামি কেন? তানিশার চোখে তখন একরাশ দুঃখ আর অভিমান। বলল, আজ যদি তুই কিছু না বলিস, তাহলে আমি এই হাত কেটে ফেলব। তোর কাছে আমার কোনো দাম নেই, তাই না? এই কথার পর আর কিছু ভাবতে পারলাম না। তার আগে তানিশা চাকু দিয়ে হাতে টান দিতে গেল। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওর হাত থেকে চাকু ছিনিয়ে নিলাম। ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তুই কি করছিস? তোর কিছু হলে আমার কি হবে? আমি তোকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না। তানিশা তখনও কাঁদছে। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তানিশা, আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমার সবকিছু। আর কখনো এমন কিছু বলবি না, প্লিজ। তারপর আমি আর তানিশা একসঙ্গে কেকটা কাটি। ওর চোখে একরাশ খুশি আর মুখে সেই মিষ্টি হাসি, যেটা আমি খুব ভালোবাসি। কেকের একটা টুকরো তুলে আমি ওর মুখে দিলাম। তানিশা লজ্জা লজ্জা মুখে সেটা খেল, আর চোখে এক ধরনের চমক নিয়ে বলল, তুই তো সত্যিই আমার জন্য সব মনে রাখিস। আমি হাসলাম আর বললাম, তোর হাসি আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। তারপর তানিশা কেকের একটা টুকরো আমার দিকে এগিয়ে দিল। ওর আঙুল ছুঁয়ে কেকটা মুখে নিতেই মনে হলো যেন এটাই আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমাদের চারপাশে শুধু ভালোবাসা, মুগ্ধতা আর আনন্দ ছড়িয়েছিল। তারপর আমি ধীরে দরজাটা বন্ধ করে তানিশার দিকে ফিরে তাকালাম। ওর চোখে বিস্ময় মিশ্রিত একরাশ ভালোবাসা। আমি ওর কাছে এগিয়ে গিয়ে আলতো করে ওকে নিজের বাহুডোরে নিলাম। তানিশা লজ্জা মাখা হাসি দিয়ে চোখ নামিয়ে বলল, এত কিছু আমার জন্য কেন করিস? আমি মৃদু হেসে বললাম, তুই আমার পৃথিবী, তোর জন্য কিছু করাই তো আমার সবচেয়ে বড় আনন্দ। ও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর ঠোঁটের কাছাকাছি আঙুল রেখে বললাম, কিছু বলিস না এখন। এই মুহূর্তটা শুধু আমাদের। তারপর আলতো করে ওকে বিছানায় শুইয়ে দিলাম। তানিশা আমার গলা জড়িয়ে ধরে নিজের মুখটা আমার কাছে এনে বলল, তুই জানিস, তুই আমার সবকিছু। আমাদের চারপাশে যেন ভালোবাসার এক আবেশ ছড়িয়ে গেল, আর সেই মুহূর্তে মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে, শুধু আমরা দুজন আছি। বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।